ফরিদ ভাই, একটা কথা হঠাৎ করে বেরিয়ে এসেছে, সেটি হচ্ছে ডিপ স্টেট। আবারও সেই ডিপ স্টেটের কথা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অলরেডি স্বীকার করেছেন যে ২৯ সাল পর্যন্ত ডিপ স্টেট তাদেরকে ক্ষমতায় থাকতে বলেছিল। তো আমার প্রশ্ন হলো, এই যে ডিপ স্টেটের স্বার্থেই তো যা কিছু ঘটলো, এটা তো অন্তত একজন উপদেষ্টা সাবেক তার কাছ থেকে জানা গেল, নিশ্চিত হওয়া গেল, যেটা এতদিন অনেকেই বলতো কিন্তু তার সত্যতা পাওয়া যাচ্ছিল না। এখন তো সত্যতাটা পাওয়া গেল। প্রশ্ন হলো, এই যে এত মানুষ জীবন দিল, সে যেভাবেই হোক, কে কাকে মারলো সেটা আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে মানুষ কিন্তু মারা গেছে, এই কথাটা মিথ্যে নয়। মানুষগুলো কার জন্য মারা গেল, কার স্বার্থে মারা গেল? তারা কি দেশের স্বার্থে মারা গেল নাকি বিদেশি স্বার্থে মারা গেল? তাহলে এই আন্দোলনের মর্যাদা কোনখানে গিয়ে দাঁড়ালো? ফরিদ ভাই। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমজনতার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। এবং আমার ভাবির পোলারা যেইভাবে সত্য কথাটা বলে দিয়েছে, এই জন্য তাকে ধন্যবাদ জানাতেই হয়। এখন মুখ মুখ ফসকে বলে ফেললো নাকি বুদ্ধির অভাবে বলে ফেললো আমরা তো জানি না। কিন্তু আমাদের আমজনতার ভাষায় যদি বলি, আমজনতারা, বাংলাদেশের আমজনতার একটা কথা বলে, গ্রামে গঞ্জে বলে, তা হচ্ছে যে ক্ষেতের ঢেল খেতেই ভাঙে। সেই হিসেবে আমার ভাবির পোলারা তারা ক্ষেতের ঢেল খেতে ভেঙে দিয়েছে, অর্থাৎ নিজের গোপন কথা বা নিজের ক্ষতি নিজেই করে ফেলেছে, প্রকাশ করে, অর্থাৎ থলের বিড়াল বের হয়ে গেছে। বিষয়টা এরকম। আমরাও কিন্তু এই কথাটাই বলতাম যে এই যে এত রক্তপাত, হানাহানি, খুন তো হয়েছে, হত্যা তো হয়েছে, যদি রক্তপাত, জীবন, আত্মত্যাগ এগুলো দেশের স্বার্থে হয়, সমাজের স্বার্থে হয়, রাষ্ট্রের স্বার্থে হয়, পৃথিবীর স্বার্থে হয়, সেগুলোর বলিদান কিন্তু পৃথিবী মনে রাখবে এবং সেটা সার্থক। কিন্তু কারো বলিদান, কারো রক্তদান, কারো জীবনদান, কারো ত্যাগ, তিতিক্ষা, আত্মত্যাগ যদি উল্টো হয়ে যায়, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, মানবতার স্বার্থে না হয়ে উল্টো যদি মানবতা বিরোধী হয়, বিদেশি শক্তির পক্ষে কাজে খাটে, তাহলে তখন কিন্তু আত্মত্যাগও বিফলে যায়, দেশ বা সমাজ বা রাষ্ট্রের ক্ষতি হয়। তো আমার ভাবির পোলারা কিন্তু তাই করেছে। তারা কেউ জেনে বুঝে গিয়েছে, কেউ না বুঝে গিয়েছে। আমি বলবো না যে সবাই ডিপ স্টেটের টাকা পয়সা খেয়ে গিয়েছেন, এটা আমি অভিযোগ করতেছি না। কারণ মানুষ কখনো কখনো বিভ্রান্ত হয়, কোনো সন্দেহ নেই, ভুল করে। এই শ্রেণীটাই বেশি। আমরা কিন্তু আগেই বুঝেছিলাম, 2018 সালে যখন এই আন্দোলন শুরু হয় কোটা নামে, আমরা তখনই বলেছিলাম এটা কোটা না খোটা সময় হলে বোঝা যাবে। খোদ আওয়ামী লীগ সরকারকে আমরা বুঝাইতে পারি নাই, কিন্তু আমরা অনুমান করেছিলাম। কারণ প্রত্যেকটা মিছিল মিটিং এ যখন দেখেছি যে এরা শিবিরের মেসের যাত্রী, শিবিরের মেসে খাওয়া, চলাফেরা, শিবিরের বাসে চলা, শিবিরের কোচিং সেন্টারে পড়া, এই ছেলেগুলো কোথা থেকে আসে? ঢাকা শহরে আমরা আন্দোলন করি দীর্ঘদিন যাবৎ, অপস্থলে বরং কম করেছি। যত ছোট দল হোক বা বড় দল হোক, আন্দোলন করলে আমরা বুঝতে পারি যে এই লোকগুলো এই দলের, এই পক্ষের, এই মতের আসছে। এমনকি যারা ভাড়াটিয়া আসে খাটে, যারা 500, 700, 200, 400, 1000 টাকায় খ্যাপ মারতে আসে মিছিলে, আন্দোলনে, তাদেরও আমরা চিনি। কিন্তু এই যে 18 সালে যখন কোটা বিরোধী আন্দোলন হলো, এইখানে কিন্তু এত পরিচয় প্রকাশ্য ছিল না, এদের কারো রাজনৈতিক পরিচয় সামনে ছিল না স্পষ্ট। সুতরাং এটা সন্দেহজনক ছিল, আমরা বলেছি। আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের যারা ব্যক্তি ছিলেন, নেতা ছিলেন, তারা এটাকে মনে করেছে যেভাবে বিএনপির আন্দোলনকে তারা থামিয়ে দিয়েছে, ঠিক সেভাবেই তারা এটাও থামিয়ে দিবে। কিন্তু এটা তারা পারেনি। কেন পারেনি? কারণ প্রতিপক্ষ চিহ্নিত ছিল না। প্রতিপক্ষ যখন চিহ্নিত না থাকবে, আপনি তার সাথে পারবেন না, এটাই স্বাভাবিক। অনুমানগুলো করেছি এবং যারা বিজ্ঞ, যারা প্রথমে অনুমান করেছিলেন যে ডক্টর ইউনূস আসলে কোন দেশের কোন সংস্থার এজেন্ট, তার সরকারে যারা ছিলেন তারাও কোনো না কোনো সরকার ও দেশের এজেন্ট, এমনকি এদের অধিকাংশেরই নাগরিকত্ব ছিল না। আমরা বারবার চিৎকার চেঁচামেচি করেছি, যারা এই দেশে 245টা ভোট পায়, সে আদিলুর রহমানেরা ভুইফোর সংগঠন করে 245টা ভোট পাওয়া লোক। আমি শেখ ফরিদ বাংলাদেশের যে কোনো জায়গায় ইলেকশন যে কোনো সময় করি না কেন, এখন তো মানুষজন চিনে, এখন তো অবশ্যই বেশি পাবো।
কিন্তু যখন অচেনা ছিলাম তখনও যদি ইলেকশন করতাম 245টা ভোট অন্তত পাইতাম না, অন্তত 200-250 ভোট কাস্ট করতে পারতাম। আদিলুর রহমানেরা 200-র উপরে ভোট পাওয়া, উপরে ভোট না, 300-র নিচে থাকতে হয় যাদের ভোট, তারাই দেশে ক্ষমতায় চলে যায়। যখন রেজওয়ানা বন্যা, যারা একজন উপসচিবের সাথে দেখা করতে গিয়ে জুতার তলা ক্ষয় হইতো, তারা যখন এই দেশের মন্ত্রী পরিষদে বসে যান, যে আসিফ নজরুল যেদিন তিনি শপথ নেবেন সেই দিনও ভয়ে ছিলেন যে আসলেই কি তারা ক্ষমতায় যাচ্ছে কিনা, শেখ হাসিনা দেশেই আছে কিনা। তার মানে নিজেদের প্রতি আস্থা নাই। সেই লোকগুলো যখন ক্ষমতায় যায়, যখন যখন সিংকু বাম, ফ্রড মাজাহারের বিবি সাহেব, খরিদ আক্তারকে দেখি ক্ষমতায় চলে যায়, তখন আমরা সন্দেহ না করে পারি না যে এই লোকগুলো কারা, কিভাবে ক্ষমতায় গেল। তখন আমাদের সন্দেহটা প্রকট হয়ে উঠেছিল, যারা হচ্ছে কোনো বিদেশি শক্তির হায়ার করা কেউ। সেটা প্রমাণ হয়ে গেছে এবং সেটা আপনি দেখলেন। আপনি দেখতে পারলেন যে সর্বশেষ মুসলেকা পররাষ্ট্রমন্ত্রী, যিনি রোহিঙ্গা মিনিস্টার ছিলেন, তারপর সরকারের জন্য কি মন্ত্রী হইলেন, এখন সরাসরি পররাষ্ট্র সরাসরি পররাষ্ট্রমন্ত্রী। অর্থাৎ যারা ছিলেন উপদেষ্টা, আমরা জানি যে উপদেষ্টারা কখনো মন্ত্রিত্ব গ্রহণ, উপদেষ্টা হবে যদি হয় কোনোদিন কেউ, তারও মন্ত্রী হয়ে যেতে পারে। তার মানে যখন একটি দলের উপদেষ্টারা এসে মন্ত্রিত্ব গ্রহণ করে, তো এই এখন আমার ভাবির ছেলে যাকে দেখাইলেন, সে নিজেই প্রকাশ করে দিয়েছে। তার মানে আমরা যা যা অভিযোগ করেছিলাম এই সরকারের বিরুদ্ধে সবগুলোই সত্যি। সবচেয়ে হাস্যকর বিষয় যে সরকার বিদেশি ঋণকে তারা দেখিয়েছে যে আমাদের রিজার্ভের বিষয়ে দেখিয়েছে। আমরা তখনই বলেছিলাম, যখন বললো যে রিজার্ভ এত, আমরা বলছিলাম একটা বাটপারি, এটা মিথ্যা, রিজার্ভ খালি, ব্যাংক খালি। আমাদের পোস্টগুলো দেখেন, আমাদের বক্তব্যগুলো দেখে আসেন, সেখানে বলেছি আমরা। এখন প্রমাণ হয়ে গেছে না, বিদেশি লোন এনে তারা রিজার্ভ দেখিয়েছে বাংলাদেশে। কত বড় পাটপাড়া ইউনুস। এইরকম একটা পাটপাড়া আমাদের 17 মাস দেশ শাসন করেছে, দেশের ক্ষমতা যার হাতে ছিল। তো তাদেরই একজন এখন পররাষ্ট্রমন্ত্রী। দেশ কোন দিকে যাবে? ভাবির পোলার আর কয়েকদিন পরে আরো কিছু বলে ফেলবে। আস্তে আস্তে তারা সবই বলে ফেলবে। কারা ওই যে তালিবাস ও অন্তস্থ কারা হাদিকে মেরেছে, কারা আবু সাইদকে মেরেছে, কারা 7 কি 0.2 নাকি কি যেন বলে এক অস্ত্র, সেই বন্দুক কারা ব্যবহার করেছে, সব আমার ভাবির ছেলেরা বলে দিবে। তারা তো বলেই দিয়েছে, মেট্রো রেল তারা পড়েছে, থানা তারা হামলা করেছে, বিটিপি ভবনে হামলা করেছে, থানা পুলিশ জ্বালিয়ে দিয়েছে, থানা ও পুলিশ দুইটাই জ্বালিয়ে দিয়েছে। তারা নিজেরাই স্বীকার করেছে। এখন আস্তে আস্তে আন্তর্জাতিক ষড়যন্ত্র স্বীকার করে ফেলতেছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রীও বলে ফেলেছেন যে ক্ষমতায় আসার আগে জামাত ও বিএনপি দুইজনই আমেরিকান চুক্তিতে স্বাক্ষর করেছিল। সবাই যার যার, শুধু আমার ভাবির পোলারা না, আমার ভাবির যে মুরব্বী আছে, ভাবির পোলাদের মুরব্বী, এই রজার নাকি ফজার খলিল, তার মতো লোকেরা আস্তে আস্তে বলে দিচ্ছে। কয়দিন পরে দেখেন তারেক রহমান এগুলো বলে কিনা, বিএনপির সালাউদ্দিন সাহেব এগুলো বলে দেয় কিনা, খোদ জামাতের আমির বলে দেয় কিনা। এভাবে আস্তে আস্তে ফাঁস হতে থাকবে। কারণ আপনি অন্যায়কে বেশি দিন ছাপিয়ে রাখতে পারবেন না। কেউ না বললে আপনার মুখ থেকে বেরিয়ে যাবে। তার প্রমাণ সর্বশেষ আমার এই ভাবির পোলা। জি। ফরিদ ভাই, এই যে ডিপ স্টেটের কথাটা আসলো, তাহলে কি আমরা কি এটাই ধরে নিব যে ভারতীয় যে আগ্রাসনের কথা বলা হচ্ছিল, এই এই মার্কিন সাম্রাজ্যবাদের ডিপ স্টেটের হয়ে কাজ করার সময় তারা কিন্তু ভারতীয় আগ্রাসন, ভারত বর্জন, ভারতীয় পণ্য বর্জন, ভারত বা এই নিয়ে গেছে, ভারত ওই নিয়ে গেছে, এই যে কথা, মানে ভারতীয় আগ্রাসনের যেই বুলি তারা দিয়েছিল বা যেই বক্তব্য তারা দিয়েছিল, সে বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে তারা মার্কিন সাম্রাজ্যবাদকে এই কোলে তুলে নিয়েছে। এবং আমরা এখন অনেকটা কি বলবো, আমাদের সার্বভৌমত্ব কথা। ফরিদ ভাই, শোনেন, সার্বভৌমত্ব আমাদের আছে নাকি? যেই দেশের মন্ত্রী বলে যে আমরা রাশিয়া থেকে তেল আনবো কিনা আমেরিকার কাছে জানতে চেয়েছি, এদেশের সার্বভৌমত্ব আছে? এই দেশে তো সার্বভৌমত্ব নাই। সার্বভৌমত্ব যদি থাকতো তাহলে সেন্ট মার্টিনে আমরা যেতে পারি না কেন? সার্বভৌমত্ব যদি থাকতো তাহলে আমাদের দেশের আমাদের দেশের ধন্যবাদ আপনাকে যিনি শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের দেশের চুক্তি হয় বিদেশিদের সাথে, সেটা বলার সাহস পায় না। তো এদের সার্বভৌম হয় কিভাবে? ভারত যুদ্ধ যে একটা ভুয়া কথা,
ভারত যুদ্ধ যে একটা মিথ্যে কথা এবার কিন্তু প্রমাণ হয়ে গেছে। ভারতকে যেভাবে উস্কানো হয়েছে, যারা প্রতিদিন বলতো ভারত দখল করবে বাংলাদেশ, তারাই না দেখলাম উল্টা ভারতকে হুমকি দিল। যারা সবসময় বলতো যে এই বাংলাদেশকে একদিন ভারতীয়রা এসে দখল করে নিবে, সরকার দখল করে নিবে, সেই আবু তাহেরকে না দেখলাম বলতে যে আসো আসো, আমরা দোয়া করতেছি ভারত তুমি আসো। তো যারা ভয়ে থাকে তারা বুঝি কোনোদিন দোয়া করে? মানে ভারত যুদ্ধের ভয়টা যে একটা বাটপারি, একটা প্রতারণা ছিল, একটা বদমাইশি ছিল, সেটা তো এবার প্রমাণ হয়ে গেছে। প্রমাণ হয়ে গেছে যে আরো প্রমাণ হয়ে গেছে যে এটা যে একটা ধোঁকা, একটা এইটা চুক্তিও অলরেডি কিন্তু, গত হ্যাঁ, আপনার 18 কথা মাসে একদম, মানে একদম আপনার বাতিল করে কথার নেই। সাথে আমার এতে সাথে মিলে প্রমাণ হয়ে গেছে। যায় এগুলো মিথ্যে এই যে কথা। পাইপলাইনের কথা, ওরা বলছিল এই পাইপলাইনে নাকি বাংলাদেশ থেকে কি কি যেন ভারতে চলে যাচ্ছে, এখন দেখি সেই পাইপলাইনে আজকে, মানে আজকের দিনেও 5,000 মেট্রিক টন এই ডিজেল এসেছে ডিজেল বাংলাদেশে এসেছে। জি, এই জি। দুঃসময়। এখন আমার ভাবির পোলারা কোথায়? এখন ইন্ডিয়া বয়কটি নুরা কোথায়? নুরা তো এখন সরকারের প্রতিমন্ত্রী। ইন্ডিয়া বয়কটের কত স্লোগান, গাল ভরা বুলি, তখন তার সহযোগে গাল ফোলাম তারে কত চিৎকার চেঁচামেচি করলো, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট। জি ফরিদ ভাই, আপনার লাইনে মনে হয় কি একটা প্রবলেম হচ্ছে। আপনাকে, হ্যাঁ, যাচ্ছে কি আমাকে? আবার, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? ওকে আছে। জি, জি, এখন শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার ভাবির পোলারা কত চিৎকার চেঁচামেচি করলো, সারা ঢাকায় বাংলাদেশে ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, কত স্লোগান দিল। এই যে সরকারের এখন প্রতিমন্ত্রী ভিপি নুরা কত চিৎকার চেঁচামেচি করলো, গাল ফোলাম তারে কত ইন্ডিয়া বয়কট করলো, কত ভাবির পোলারা ইন্ডিয়া বয়কট করলো। ভাবির চাচা মামা খালুরা পল্টন ময়দানে বইয়ের শাড়ি পরাইলো, বইয়ের ব্লাউজ পরাইলো, বইয়ের খেতা বালিশ পরাইলো, চাদর পরাইলো, যে ইন্ডিয়ান পণ্য বয়কট। সেই সরকার এখন ক্ষমতায়, তার প্রতিমন্ত্রী শামা ওবায়দ কি বলেছে? বলেছে যে ভারতের সাথে তো আমরা তেরিবেরি করে টিকতে পারবো না। এই কথাটা আমিও বলেছিলাম যে ভারতের সাথে সুদূর বুদুর করে টিকা যাবে না। সারা পৃথিবীর সাথে পাঙ্গা নিলে বাংলাদেশ টিকে থাকবে, না খেয়ে এক বেলা খেয়ে এলেও টিকে থাকবে। আমেরিকার সাথে যদি পাঙ্গা নেয়, এক বেলা দুই বেলা খেয়ে হলেও বাংলাদেশ থাকতে পারবে। মিডল ইস্টের সাথে এবং আমেরিকার সাথে যদি পাঙ্গা নেয়, এক বেলা ভাত খেয়ে হলেও বাংলাদেশ টিকে থাকবে। ভারতের সাথে পাঙ্গা নিলে বাংলাদেশ ভাতই পাবে না। বারবার আমি বলে আসছি। এই কথাটাই তো এখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন। এই কথাটা আমরা বললেই হয়ে যেতাম ভারতের দালাল। এই কথাগুলো তো আমরাও বলি। এখন কোথায়? ভিপি নুরা তো ক্ষমতায়, সে প্রতিমন্ত্রী। এখন চিৎকার চেঁচামেচি কোথায় গেল? এদের লজ্জা নাই, আয়া নাই, যে সকালে কি বললে বিকেলে ধরা খাবে এটা মনে করতে পারে না। আর যেটা বললেন ডিপ স্টেট, ভারত যুদ্ধটাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ সরকারকে উচ্ছেদ ঘটিয়েছে মৌলবীদের নিয়ে। বাংলাদেশের মৌলবাদী শক্তি এবং চিঙ্কু বামদের সেই পুরনো স্লোগান ভারত যুদ্ধ, সেটাকে সামনে রেখেই সরকারের বিরুদ্ধে কাজ করেছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিটাকে শতভাগ কাজে খাটিয়েছে ডিপ স্টেট, কাজে খাটিয়ে একটি সরকারকে তারা উচ্ছেদ করেছে। শেখ হাসিনাকে উচ্ছেদ করা শুধু শেখ হাসিনাকে উচ্ছেদ করা ছিল না, শেখ হাসিনার সরকারকে ফেলে দেওয়া শুধুমাত্র মুক্তিযুদ্ধের স্মারক, মুক্তিযুদ্ধের চিহ্ন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল না। শুধুমাত্র এইখানেই না, এই ভারত যুদ্ধের ভয় দেখিয়ে মুক্তিযুদ্ধ বিরোধীদের দিয়ে এই শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর আরেকটা কারণ হচ্ছে, যেটা আমি বারবার বলেছি, যে ভারতকে তটস্থ রাখা, ভারতকে ঝুঁকিতে রাখা, ভারতকে বিপদগ্রস্ত রাখা, ভারতকে চিন্তিত রাখা। শুধুমাত্র শেখ হাসিনার আমলের দুর্নীতির জন্য উচ্ছেদ করানো হয় নাই। শেখ হাসিনা দিনের ভোট রাইতে করছে বলেই তাকে উচ্ছেদ করা হয় নাই। তাকে উচ্ছেদ করার বহুবিধ কারণ ছিল। যারা তাকে উচ্ছেদ করিয়েছেন তাদের এখানে বিনিয়োগের স্বার্থ ছিল, তারা বিনিয়োগ, এখানে তাদের ব্যবসা হচ্ছিল না, এটা একটা কারণ। পাশাপাশি তারা ভারতকেও মানে বিপজ্জনক অবস্থায় নেওয়ার জন্যই শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে। ডিপ স্টেট এখানে ভারত যুদ্ধের ভয়টাকে কাজে লাগিয়েছে। বাংলাদেশে জামাত এবং বিএনপি অলওয়েজ ভারত যুদ্ধের ভয় দেখায়, কিন্তু তারাই এখন প্রমাণ করে দিয়েছে, চুক্তি বাতিল না করে প্রমাণ করিয়েছে যে ভারত জুজু আসলে একটা মিথ্যা কথা। শেখ হাসিনার
যখন একবার নির্বাচনে খালেদা জিয়া বলেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে উলুধ্বনি, মসজিদে উলুধ্বনি শোনা যাবে। আমরা সেই কথা ভুলি নাই, কিন্তু আমরা কি দেখলাম? আওয়ামী লীগ ক্ষমতায় এসে 560টি মসজিদ বানিয়েছে। মসজিদে তো উলুধ্বনি শোনাই যায় নাই, বরং বাংলাদেশে উলুধ্বনি কমে গিয়েছিল, আমি তার সাক্ষী। শেখ হাসিনার আমলেও বরং বাংলাদেশে হিন্দুদের উলুধ্বনি কমে গিয়েছিল।